স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবার থাকছে বিস্তারিত। চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের মাঝামাঝিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে নির্বাচনের তারিখ নির্ভর করবে জনগণ কতটা সংস্কার চায় তার উপর। ব্রিটিশ এমপি রূপা হক সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের আমলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে প্রতিশ্রুতি দিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, বিগত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এ সময় ভুয়া সংসদ, ভুয়া এমপি ও একজন ভুয়া স্পিকার ছিল দেশে। ডক্টর ইউনূস আরও বলেন, গোটা দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে, যাদের কণ্ঠ জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। রূপা হক আগামী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ, সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি বলেন, বাংলাদেশ দেখে তিনি সত্যি উৎসাহিত। আগামী সাধারণ নির্বাচন দেখতে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছাও প্রকাশ করেন রূপা হক। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে জনগণের প্রত্যাশা জানতে আগামী 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ঘটবে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। সম্প্রতি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। 31শে ডিসেম্বর এ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল বড় পরিসরের আয়োজন। কিন্তু একদিন আগে বলা হয় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে সরকার। বৈষম্য বিরোধী কর্মসূচি রূপ নেয় মার্চ ফর ইউনিটিতে। দেয়া হয় 15 দিনের আলটিমেটাম। শনিবার দুপুরে জুলাই ঘোষণাপত্র নিয়ে জনপ্রত্যাশা জানতে 6 জানুয়ারি থেকে দেশব্যাপী 6 দিনের কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ঘোষণাপত্রে জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হবে। আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া বা আমরা কর্মসূচি ঘোষণা করছি, যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। এদিকে সরকার এখনও ঘোষণাপত্রে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগও ছিল নেতাদের কণ্ঠে। যদি আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি, আমরা সরকারকে সেখানে আরো জোর দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সেই বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ না নিলে প্রয়োজনে কঠোর কর্মসূচির ঘোষণা দেন ছাত্র সংগঠনের নেতারা। আপনারা মাঠে থাকবেন, আপনাদের সন্তানদেরকে সবসময় আপনাদের পাশে পাবেন। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। কূটনৈতিক চিঠি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি যথেষ্ট গুরুত্ব বহন করে বলে মনে করেন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে এক্ষেত্রে খতিয়ে দেখতে হবে দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তির নানান দিক। ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। সাবেক প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার 4 মাস 18 দিন পর তাকে ফিরিয়ে দেওয়ার কূটনৈতিক চিঠি ভারতকে দেয় বাংলাদেশ। চিঠির প্রাপ্তি স্বীকার করলেও এখনও ভারত এই অনুরোধে সাড়া দেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, এত দ্রুত উত্তর পাওয়ার আশাও করে না বাংলাদেশ। কিন্তু ভারত এ বিষয়ে কেন কিছু বলছে না? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ যথেষ্ট গুরুত্ব দিয়েই প্রাথমিক কাজটি করেছে। নোট ভার্বাল দিয়ে জানানোর অর্থ কিন্তু একেবারে রাষ্ট্রীয়ভাবে অনুরোধটা তাদেরকে করা হয়েছে। তো কাজে এখানে নোট ভার্বালকে কম গুরুত্বপূর্ণ ভাববার কোনো কারণ নাই। এখন যেটা ভারতীয়রা করতে পারে, এরপরে যদি ওদের কোনো দিক থেকে কিছু বলবার থাকে, তারা আবার তাদের ফিরতি নোট ভার্বালে সে তাদের বক্তব্যটা তারা ইচ্ছা করলে উপস্থাপন করতে পারে। নোট ভার্বাল একটা অফিসিয়াল ডকুমেন্ট এবং এই ডকুমেন্টের যথেষ্ট গুরুত্ব আছে এই কারণে যে এর মাধ্যমে বাংলাদেশ সরকার তার যে ইন্টেনশনটা আছে এটা জানিয়েছেন। নিশ্চিতভাবে নোট ভার্বাল খুব শক্ত ডকুমেন্ট না হলেও এটা একটা ফার্স্ট স্টেপ। তবে এক্ষেত্রে বন্দি প্রত্যর্পণ চুক্তির ফাঁকফোকরগুলো আরও বিবেচনায় নেওয়ার কথাও বলেন বাংলাদেশ এবং ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। যদি আপনি এক্সট্রাডিশন ট্রিটির জায়গাতে দেখেন, সেই জায়গাতে আসলে পুরোটাই
ভারত বা বাংলাদেশের যে সেই একজন থাকেন না কেন, তার জন্য কিন্তু যথেষ্ট লেভারেজ দেয়া আছে। 2016 সালে এই ট্রিটিটা করা হয়েছিল। সেই ট্রিটিটা আসলে কোনো ব্যক্তিকে মাথায় রেখে নাকি ওভারঅল দুই দেশের স্বার্থের ব্যাপারে মনোযোগী হয়ে করা হয়েছিল, সেটা নিয়ে আমার মনে হয় একটু ভাবনা চিন্তার জায়গা আছে। এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারত বাংলাদেশের যে কোনো অ্যাকিউজ এবং যে কোনো কনভিক্টেড মানুষের ব্যাপারে ভালো মতো গবেষণা করে তাদের এক্সট্রাডিশন ডিমান্ডটাকে কনসিডার করতে পারে। তার মানে এই বাধ্যবাধকতা ভারত সরকারের নেই যে সেই কনসিডারেশন করে তাদেরকে সর্বমতে সবসময়ই সেই মানুষকে ট্রান্সফার করে দিতে হবে এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী। দুদেশের মধ্যে সম্পর্কের অচলাবস্থা কাটিয়ে এখন কথাবার্তা শুরু হয়েছে, যা ইতিবাচক বলেই মনে করেন সকলে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত থেকে কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি বাংলাদেশ। শনিবার পূর্বাঞ্চলে বেলাবো থানা সমিতি আয়োজিত বার্ষিক সাধারণ সভায় এই কথাই জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় তিনি আরো বলেন, বিশেষ পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব নিয়েছে। নিউজের অন্য কিছু নেই, ব্যাপারটা হলো যে আমরা যা কিছু বক্তব্য আসুক না আমরা সেটা দেখছি এবং সেটার প্রেক্ষিতে আমাদের অবস্থান আমরা ঠিক করে নেব। আমি কোনো চিঠি পাইনি, এটা জাস্ট পত্রপত্রিকাতে যেটুকু। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে দিল্লি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এই নিরাপত্তা জোরদার করেছে বলে শনিবার ব্রিটিশ ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ, ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস সহ বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি দুই দেশের সম্পর্কের দৃশ্যমান অবনতির মধ্যেই এমন নিরাপত্তা জোরদারের ঘোষণা এলো। যদিও বাংলাদেশ ও ভারত দুই পক্ষই সম্পর্কের অবনতির দাবি উড়িয়ে দিয়েছে। তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এবং তাকে ফেরত দিতে সাম্প্রতিক চিঠির কোনো জবাব না দেয়ায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক ধরনের উষ্মা রয়েছে। প্রতিবেদনটিতে বিএসএফ এর গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সুন্দরবন সহ বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত অতিক্রমকারী নদীগুলোতে নতুন ভাসমান সীমান্ত চৌকির কথা বলা হয়েছে। দেশের মানুষ যাকে প্রত্যাখ্যান করেছে তাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের অনুভূতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত। এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। চট্টগ্রাম নগরীর পোলো গ্রাউন্ড মাঠে ইসলামী আন্দোলন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি আরো বলেন, শেখ হাসিনাকে দেশে পাঠিয়ে বিচারের মঞ্চে ফিরিয়ে দিতে হবে। এছাড়া দেশটি আধিপত্যবাদী হলেও বাংলাদেশের সাথে সম্পর্ক স্থায়ী হবে না বলেও হুঁশিয়ারি দেন সার্জিস। ভূ রাজনৈতিকভাবে চট্টগ্রামকে নিরাপদ রাখতে পারলে বাংলাদেশকে নিরাপদ রাখা যাবে বলেও মনে করেন সার্জিস আলম। একই বৈঠকে গুরুত্ব না দিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধেও মুখ খুলতে বাধ্য হবে ইসলামী আন্দোলন, এমন মন্তব্য করেন সংগঠনটির নায়েবে আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। ইসলামী আন্দোলনকে যদি বৈষম্য বিরোধী আন্দোলন গুরুত্ব না দেয়, তাহলে ইসলামী আন্দোলনের প্রথম তাদের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবে। আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গিয়েছে এবং নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছে শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য। খুনি শেখ হাসিনা তার একটা অডিও রেকর্ডে বলছেন, যেহেতু আমার বিরুদ্ধে 227টি খুনের মামলা হয়েছে, তাই 227টি খুন তো করাই যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4টি মামলা বাতিলে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। রবিবার আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত কার্যতালিকায় বলা হয়, জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হবে। আবেদনে রাষ্ট্রপক্ষ বলছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছে তা সঠিক হয়নি। এর আগে গত 23শে অক্টোবর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে 4টি মামলা বাতিল করে রায় দেয়। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় চাঁদাবাজির এই 4 মামলা দায়ের করা হয়েছিল। দেশ নিয়ে আবারও চক্রান্ত চলছে।
তবে কোনো চক্রান্তের কাছে মাথা নত করা হবে না, এমন হুঁশিয়ারি দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরির মাঠে জেলা ছাত্র দলের আয়োজনে এক সমাবেশে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, দেশকে দুর্নীতিমুক্ত, গণতন্ত্র প্রতিষ্ঠা ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি। জ্ঞানভিত্তিক রাজনীতি ও আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সবাইকে পড়াশোনায় মনোযোগী হবার আহ্বানও জানান মির্জা ফখরুল। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমেই স্বৈরাচারী শাসকের পতন হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, ছাত্ররাই পারে নির্দ্বিধায় গুলির মুখে দাঁড়াতে, তাই তাদের হাতেই দেশের ভবিষ্যৎ নিরাপদ। দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদরের আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের যোগ্য করে গড়ে তুলেছেন বলেও মন্তব্য করেন তিনি। রাজশাহী 4 আসন থেকে টানা 3 বারের এমপি এনামুল হক। প্রথমবার এমপি হয়েই জমি দখল, নিয়োগ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য, দলীয় পদবি বিক্রি, সর্বহারা ও জেএমবির সদস্যদের দলে ভিড়িয়ে দুহাতে শুধু টাকাই কামিয়েছেন। তার আপন ভাই জানিয়েছেন, এনামুল হক দুর্নীতি করে কমপক্ষে 10,000 কোটি টাকার মালিক হয়েছেন। অথচ এক সময়ের শিবির নেতা এনামুলের শৈশব কেটেছে চরম অভাব অনটনে। এমপি হওয়ার আগে 2008 সালে 11টি ব্যাংকে এনামুল হকের ঋণ ছিল 37 কোটি টাকার বেশি। প্রথমবার এমপি হয়ে সব ঋণ পরিশোধ করে ফেলেন। 2013 সালে নিজের হলফনামায় নিজেই 37 কোটি টাকা ঋণ মুক্তির ঘোষণা দেন। আর এসবই করেছেন জমি দখল, নিয়োগ ও মনোনয়ন বাণিজ্য করে। আগে তার নিজের কোনো গাড়ি না থাকলেও এমপি হওয়ার পর কয়েক কোটি টাকা দামের গাড়ি কেনেন নিজের ও স্ত্রীর নামে। এমপি হয়ে জাদুর কাঠি হাতে পাওয়া এনামুল হকের শৈশব কেটেছে অভাব অনটনে। বগুড়া পলিটেকনিকে ইসলামী ছাত্র শিবিরের বাইতুল মাল সম্পাদক ছিলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে কিছুদিন চাকরির পর খোলেন গার্মেন্টস কোম্পানি। 2008 সালের নির্বাচনে হঠাৎ করেই তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে হয়ে যান এমপি। এরপর থেকে বদলে যায় তার ধন সম্পদের হিসাবটাও। এই রাজনীতিতে আমাদের ব্যাপক বাধা বিঘ্ন, জেল জুলুম, হামলা মামলা, এবং আমরা এক জায়গায় বসতাম সেটাও বসতে পারতাম না। বাগমারার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তার নিজের পক্ষের লোকজন তাদেরকে সভাপতি নির্বাচিত করে, নিয়োগ বাণিজ্য করে। অভিযোগ রয়েছে বাগমারা উপজেলার 26টি কলেজ, 208টি স্কুল সহ অসংখ্য মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত 15 বছরে প্রায় 3000 শিক্ষক কর্মচারী নিয়োগ দিয়ে অন্তত 400 কোটি টাকা হাতিয়ে নেন এনামুল হক। আর এসবের দেখভাল করত তার ব্যক্তিগত সহকারী মোল্লা আলতাফ হোসেন এবং প্রেস সচিব জিল্লুর রহমান। ভবানীগঞ্জ কলেজের বাংলা বিভাগের শিক্ষক ইয়াদ আলী নিজের মেয়ের চাকরির জন্য এমপি এনামুল হককে দেন 5 লাখ টাকা, কিন্তু চাকরি দেননি, ফেরত পাননি টাকাও। 5 লাখ টাকা দিয়েছিলাম। আমার মেয়ে ইন্টারভিউ ফার্স্ট হয়েছিল নিউ ডিগ্রি কলেজে, তারপরে আমার মেয়েকে চাকরি দেয়নি। বাগমারার সাবেক এমপি এনামুল হকের আচরণ ছিল দুষ্টু জমিদারের মতো, সুযোগ পেলেই দখলে নিতেন অন্যর জমি। ভবানীগঞ্জে বিএনপি নেতার কোটি টাকার জমি দখল করে বোন জামাই নাদিরুজ্জামানকে বাড়ি বানিয়ে দেন এনামুল হক। এছাড়া সরকারি জায়গা দখল করে করেছেন বহুতল ভবন। এই জমিটা ইঞ্জিনিয়ার এনামুল হক অধিগ্রহণ করেছে 2 নম্বরই করে। আমার ভাই টাকা পায়নি। আমার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দিয়ে আমাকে থানায় তুলে নিয়ে যায়, হত্যার হুমকি দিয়ে ওই জায়গায় জোরপূর্বক বিল্ডিং নির্মাণ করেন। জমি এগুলো দখল করে মার্কেট করে অনেক দামে বিক্রি করছে। বিদ্যুৎ কেন্দ্র করার নামে 2022 সালে মারিয়া ইউনিয়নের 25 জন কৃষকের 17 বিঘা জমি দখল করেন এনামুল হক। ক্যাডার বাহিনী দিয়ে উচ্ছেদ করেন অসহায় মানুষদের। বলসিং এলাকায় যে পাওয়ার হাউস করা হয়েছে, বিশাল এলাকা বিশিষ্ট করে ঘেরাও করে নিছে, কোটি কোটি টাকা পাবলিকের নামে তিনি নিয়েছেন, কিন্তু পাবলিক পায়নি, এটা এলাকাবাসী বলেছে। প্রভাব খাটিয়ে নামমাত্র মূল্যে আদিবাসী পল্লীর 152 বিঘা ও হিন্দুদের 22 বিঘা জমি দখলে নেন। অভিযোগ রয়েছে প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করতেন এনামুল হক। এছাড়া টাকার বিনিময়ে দলীয় পদ দিয়েছেন জেএমবি নেতা ও সর্বহারা ক্যাডারদের। বহুতল বাণিজ্যিক ভবন বানিয়ে দেওয়ার কথা বলে রাজশাহী শহরে 16 তলা সিটি সেন্টার নির্মাণের কথা থাকলেও গত 15 বছরও তা সম্পন্ন করতে পারেননি। এছাড়া বিভিন্ন নারীর সঙ্গে এনামুল হকের অডিও ভিডিও ভাইরাল হয়, অনেকেই হয়েছেন প্রতারিত। টাকা পয়সার জন্য না, শুধুমাত্র তাকে ভালোবেসে এতটা দিন এতটা সময় তার সাথে কাটাইছি,
এখন সে আমাকে বলে যে আমি প্রস্টিটিউট, আমি খারাপ। সরকারি চাকরি দেওয়ার কথা ছিল, সরকারি চাকরিও দেয় নাই। সম্পদ বাড়ার ছাপ হলফনামায় থাকলেও তা প্রকৃত সম্পদের তুলনায় নগণ্য। 2008 সালের হলফনামা অনুযায়ী এনামুল হকের বার্ষিক আয় ছিল 20 লাখ টাকা, যা 2024-এ কয়েক গুণ বেড়ে হয় 1,26 লাখ। স্থাবর সম্পদ 43,45,000 থেকে হয়েছে 2,31 লাখ, আর 16 বছরে অস্থাবর সম্পদ 90,95,000 টাকা থেকে হয়েছে 9,38 লাখ টাকার। কারাগারে থাকায় অভিযোগের বিষয়ে সাবেক এমপি এনামুল হকের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ছোট ভাই ইউপি চেয়ারম্যান রেজাউল হক জানালেন, তার ভাই দুর্নীতি করে কমপক্ষে 10,000 কোটি টাকার মালিক হয়েছেন। দুর্নীতিবাজ, তাছাড়া কেমনে 10,000 কোটি টাকা হলো? আমি এটা হিংসাত্মক মনোভাব নিয়ে বলিনি, উনি আমাকে দেয়নি, খায়নি, সেজন্য কিন্তু আমি বলিনি, আমি বলেছি দেশের স্বার্থে। অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে এনামুল হকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। ছাত্র জনতার উপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। 16 সেপ্টেম্বর তিনি ঢাকার আদাবর থেকে গ্রেপ্তার হন। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। জোবায়েরপন্থীদের 31 জানুয়ারি প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে। সাদপন্থীদের ইজতেমা করার কোনো নৈতিক অধিকার নেই, কারণ তাদের হাতে লেগে আছে রক্তের দাগ। সকালে কাকরাইল মার্কাজ মসজিদে শুয়ারিয়া নিজাম আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন উত্তরা তাবলিগ অঞ্চলের সমন্বয়ক হাফেজ নাজমুল হাসান কাশেমি। বক্তারা জানান, সাদপন্থীদের তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে, তবে হত্যার বিচারের পর। এমন দাবি সহ মোট 2টি দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে 10 জানুয়ারি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন এবং 25 জানুয়ারি উলামা সম্মেলনের ঘোষণা করা হয়। 17 ডিসেম্বরে পরিচালিত হত্যা ও হামলাকাণ্ডের ধরন দেখে বোদ্ধামহল আশঙ্কা করছেন যে সাদপন্থীদের সাথে বাংলাদেশ বিরোধী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অপশক্তির যোগ সাজশ রয়েছে। এ পর্যায়ে থাকছে এক্সপো গ্রুপের সৌজন্যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের চিত্র নিয়ে বিশেষ রিপোর্ট জুলাই ক্ষত। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য টাকা জমাচ্ছিলেন দিনমজুর রিয়াজুল, কিন্তু 4 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। একদিকে অভাবের সংসার, অন্যদিকে চিকিৎসা ব্যয়, সব মিলিয়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে দিশেহারা রিয়াজুলের পরিবার। এরই মধ্যে সরকারি বেসরকারিভাবে কিছু সহযোগিতা পেলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 4 আগস্ট মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় শহরের উত্তর ইসলামপুর এলাকার দিনমজুর রিয়াজুল ফরাজি। অসুস্থ স্ত্রীর চিকিৎসায় জমাচ্ছিলেন টাকা, কিন্তু আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিজেই ফিরলেন লাশ হয়ে। স্ত্রীর দাবি, কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত ছিলেন না রিয়াজুল। আমার স্বামী কোনো দল করে না, কিছু করে না, দিন মজুরি কাম করছে, খাইছে, কে না জানে। সকালে কামে গেছে, রাইতে গাইছে। মায়ের চিকিৎসায় শেষ হয়েছে সরকারি ও বিভিন্ন রাজনৈতিক দল থেকে পাওয়া অনুদানের টাকা। এই মুহূর্তে সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা সামর্থ্যবানদের স্থায়ী জীবিকার ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ নিহত রিয়াজুলের বড় মেয়ের। সরকার যে 5 লাখ টাকা দিচ্ছে, এই দিয়ে মার চিকিৎসা করা দেখি, সংসার খরচ সবই দিয়ে করতেছে। যদি সরকার আমাকে পাশে দাঁড়ায়, আর আমার বোনের যদি একটা চাকরি, ফ্যামিলি যে কোনো একজনের চাকরি দিলাম, চলে খাইতে পারবো। স্থানীয়রা বলছেন, এখন পর্যন্ত যেসব সহযোগিতা পেয়েছেন তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন হাসপাতালে ট্রিটমেন্ট করে আসলো, তারা বর্তমানে কি অবস্থায় আছে, কিভাবে তাদের সংসার চলে, সেই বিষয়ে আমি সরকারের কোনো পদক্ষেপ বা কোনো দলের পক্ষ থেকে ওরকম কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। নিহতের পরিবারের ভবিষ্যৎ নিশ্চিতে সরকারিভাবে যথাযথ উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। নোয়াখালীর সুবর্ণচরে সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে 400 কৃষকের মাঝে 4% মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মোর্শেদ আলম খন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ। মূলত সয়াবিন ও মরিচ চাষকে উদ্বুদ্ধ করতে চাষিদের জন্য এমন উদ্যোগ, এমনটাই জানান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুস সায়াদাত। খেলার খবর।
পেশাদার লীগ ফুটবলে ঘটল নজিরবিহীন ঘটনা। এক ম্যাচে 6 গোল করলেন রহমতগঞ্জের এক ফুটবলার। ঘানাইয়ান স্ট্রাইকার স্যামুয়েল বোয়াটেং এর কল্যাণে ওয়ান্ডারার্সকে 6-1 গোলে হারালো পুরনো ঢাকার দলটি। অপর ম্যাচে চট্টগ্রামকে 5-1 গোলে হারিয়েছে টেবিল টপার ঢাকা মোহামেডান। মুন্সিগঞ্জে দুর্বল ওয়ান্ডারার্সের বিপক্ষে বোয়াটেং 2 অর্ধেই হ্যাট্রিক করেন। 23 মিনিটে দলের হয়ে প্রথম গোলটি করেন এই ঘানাইয়ান। এরপর 37 ও 44 মিনিটে গোল করে হ্যাট্রিকের খাতায় নাম লেখান তিনি। দ্বিতীয়ার্ধে তার গোলগুলো আসে 63, 66 এবং 70 মিনিটে। এক ম্যাচে ডাবল হ্যাট্রিকের ফলে 10 গোল নিয়ে প্রিমিয়ার লিগে গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন বোয়াটেং। ঘরোয়া ফুটবলে সবশেষ এক ম্যাচে কোনো ফুটবলারের ডাবল হ্যাট্রিকের ঘটনা ঘটেছিল 2007 সালে। সেবার রহমতগঞ্জের বিপক্ষে 6 গোল করেন মোহামেডানের পল নোয়াচুক। তারুণ্যের উৎসবে সিলেট থেকে শুরু হলো ফুটবলের কার্যক্রম। চা বাগান শিল্পকে কেন্দ্র করে মাঠে গড়িয়েছে ফুটবল, পর্যায়ক্রমে যা ছড়িয়ে পড়বে সারা দেশে। তারুণ্যের উৎসবে কক্সবাজার সি বিচে ফুটবলের আয়োজন করেছে বাফুফে। দেশব্যাপী অনূর্ধ্ব-15 টুর্নামেন্ট শুরু হবে এ মাসেই। দেশের ফুটবলে আরও কিছু মাঠ যুক্ত করতে কাজ করছে বাফুফে। সিলেটের আকাশে রং বেরঙের বেলুন। সরকারের আয়োজন তারুণ্যের উৎসবে যুক্ত হয়েছে খেলাধুলা। দেশের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করাই যার প্রয়াস। তারুণ্যের নতুন যে দিগন্ত উন্মোচিত হয়েছে, ফুটবলও তার সাথে সেই তারুণ্যকে শক্তিশালী করার জন্য, তারুণ্যকে একটা শক্তিতে রূপান্তরিত করার জন্য ফুটবল ফেডারেশনও সেখানে সহযোগিতা এগিয়ে আসবে। সিলেটে চা শিল্পের সাথে জড়িত আদিবাসী কিশোর কিশোরীদের নিয়ে শুরু হলো ফুটবল। সঙ্গে রয়েছে আরও ভিন্ন ধর্মী আয়োজনও। এর অংশ হতে যাচ্ছে অনূর্ধ্ব-15 ফুটবলও, যেখান থেকেই আসন্ন বয়সভিত্তিক সাফের জন্য ফুটবলার বাছাই করবে বাফুফে। আমরা এই মাসেই ইনশাল্লাহ যে কোনো একটা বিভাগে আমরা খেলা শুরু করব। সেখান থেকে ভালো প্লেয়ার কালেক্ট করে আমরা আমাদের সামনে যে সাব গেমস আছে অনূর্ধ্ব-16, সেই 15 ছেলেরাই চলে যাবে কিছুদিন পরে 16তে, ওইখানে যেন আমরা পার্টিসিপেট করতে পারি। তারুণ্যের উৎসবকে রঙিন করতে আর দেশের ঐতিহ্য বিশ্ব মাঝে তুলে ধরতে কক্সবাজারে করা হবে বিচ ফুটবলের আয়োজন। 8 জানুয়ারি দিনব্যাপী সমুদ্র সৈকতে চলবে প্রতিযোগিতা। ওয়ার্ল্ডের বলতে গেলে লার্জ অফ দ্য বিচ, আমাদের যেটা আছে ন্যাচারাল বিচ, এত সুন্দর বিচের মধ্যে ফুটবলটা হবে এবং অনেক পর্যটকরা থাকবে, এর মধ্যে খেলবে। তো বিচ ফুটবলটার মাধ্যমে আমি মনে করি একটা ভালো বার্তা ছড়াবে ফুটবলের জন্য। এদিকে দেশের ফুটবলের মাঠ সংকট কাটাতে এরই মধ্যে কাজ শুরু করেছে বাফুফে। সরকারের সাথে আলোচনায় সাড়াও মিলছে বেশ। আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই, বিভিন্ন কর্নারেই যে সমস্ত স্টেডিয়ামগুলো অবহেলিত আছে সেগুলোকে ফুটবলের কাজে ব্যবহারের চেষ্টা করছে। ফিফাই তো অর্থায়ন করবে, গভর্নমেন্ট অর্থায়ন করবে, এফসি অর্থায়ন করবে, বাংলাদেশের বিভিন্ন স্পন্সরদের কাছে আমরা যাব, যারা খেলাধুলাকে প্যাট্রোনাইজ করতে চায় তারাও করবে। এমন পরিস্থিতিতে যেমন কাটবে মাঠ সংকট, তেমনি তারুণ্যের উৎসবের মধ্য দিয়ে তৃণমূলেও পুনর্জাগরণ হবে ফুটবলের, এমনটাই বলছে বাফুফে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। এবার ক্রিকেট। বিপিএলে 2 দিনের বিরতি, সোমবার শুরু হবে সিলেট পর্ব। এরই মধ্যে 4 দেশে অনুশীলন শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আর হোম টিম সিলেট স্ট্রাইকার্স সকালে ঘাম ছড়িয়েছে আউটার স্টেডিয়ামে। ঢাকার পর এবার বিপিএল এর ব্যস্ততা শুরু হয়েছে সিলেটে। এরই মধ্যে 4 দেশে অনুশীলনে নেমে পড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সকাল সকাল সিলেট আউটারে হাজির আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ঢাকা পর্বে 2 ম্যাচ খেলে তাদের জয় পরাজয় সমান একটা করে। সিলেট পর্বে তারা খেলবে 3 ম্যাচ। সিলেটের স্পোর্টিং উইকেট কাজে লাগিয়ে 6 পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্যেই প্রস্তুতি সারছে ফরচুন বরিশাল। এই জায়গাটার উইকেটটা এমনই যে আপনি ভালো জায়গায় বল করলে আপনি উইকেট পাবেন এবং ব্যাটসম্যানরা যদি টিকে যেতে পারে তারাও রান পাবে। নিজেদের হোম ভেন্যুতে অনুশীলন শুরু করেছে সিলেট স্ট্রাইকার্সও। ঢাকা পর্বে তারা খেলেছে মোটে 1 ম্যাচ। রংপুরের বিপক্ষে হেরেছে 34 রানে। বোলাররা ভালো করলেও ব্যাট হাতে বিবর্ণ ছিলেন মুনসে, জাকির, স্টার্লিং, আরিফরা। হোম গ্রাউন্ডে এবার ঘুরে দাঁড়ানোর মিশন সিলেটের। অনেক ক্রিকেটার আছে, মানসি আছে, টপলি আছে। ফরেন ক্রিকেটাররা যদি তাদের পারফরমেন্সটা শো করতে পারে, প্লাস লোকাল ক্রিকেটাররা যদি কিছু করতে পারে, তাহলে সিলেট স্ট্রাইকার্স অনেক দূর যাবে আমার কাছে মনে হয়। ঢাকা পর্বে 2-2 খুলনার হারিয়েছে ঢাকা ও চট্টগ্রামকে। সিলেটেও সেই জয়ের ধারা অব্যাহত রাখার মিশন খুলনা টাইগার্সের। কাছে মনে হয় যে আমাদের নতুন কিছু বিদেশি প্লেয়ার, আমরা যে 2টা নিয়ে খেলছিলাম, আমরা 4টা নিয়ে খেলার পরিকল্পনা করেছি এবং ঘুরে দাঁড়াতে চাই অবশ্যই, এবং
যাতে টুর্নামেন্টটা সুন্দরভাবে শেষ করতে পারি। 3 ম্যাচ খেলে দুর্বার রাজশাহী জিতেছে মোটে একটা। চট্টগ্রাম আর বরিশালের বিপক্ষে হারলেও ঢাকাকে হারিয়েছে তারা। ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন বিজয়, রায়ান বার্ডরা। এবারে চায়ের দেশে নিজেদের মেলে ধরার পালা। জিতেছি, আমরা খুবই খুশি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি মিটিং এটা নিয়ে কথাও হয়েছে যে আমরা রান রেটটা আরও কি ভালো নিয়ে শেষ করতে পারতাম। সোমবার থেকে শুরু হবে বিপিএল সিলেট পর্ব। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। আর এই পর্যায়ে আরো কিছু সংবাদ থাকছে এক নজরে। জাতীয় বিপ্লবী পরিষদের সভায় হামলায় আহত হয়েছেন গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসান। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে নাগরিক সমাবেশে এই হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি চেয়ারও ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। কম দামে ও পুষ্টির চাহিদা পূরণে চলতি মাসে রাজধানীর 20টি পয়েন্টে ও রমজানে 100টি পয়েন্টে ডিম ও মুরগি বিক্রি করতে চায় প্রান্তিক খামারিদের সংগঠন পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে পোল্ট্রি শিল্পের সমস্যা সংকট ও সমাধান বিষয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই কথা জানান। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্টপেজের দাবি এবং নাটোরের নলডাঙ্গায় উত্তরা এক্সপ্রেস ট্রেনটি পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নাগরিক কমিটি ও এলাকাবাসী। যশোরের আলমডাঙ্গা ও নাটোরের নলডাঙ্গা স্টপেজে এসব কর্মসূচি পালন করে তারা। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনায় দিয়ে মিয়ানমার থেকে মাদকের চালান প্রবেশের সময় কোস্টগার্ডের সাথে পাচারকারীদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক মাদক পাচারকারী নিহত হন। আটক হয়েছে 16 ডাকাত। আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। যশোরের বাঘারপাড়ায় ডিবি পুলিশের সদস্য পরিচয়ে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। শনিবার ভোরে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের 12 ভাগ গ্রামের পশুপতি দেবনাথ ও বিশ্বনাথ দেবনাথের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ঘটনায় লুট হয়েছে লক্ষাধিক টাকা ও 7 ভরি সোনা। তবে ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ। আর ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.টিভি। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।